আজকে আমরা হোমিওপ্যাথির খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ এবং বহুল প্রচলিত পরিচিত একটা ওষুধ সম্পর্কে জানবো। ওষুধটা হচ্ছে নাক্স ভূমিকা। এটা উদ্ভিজ্জ শ্রেণীর ওষুধ এবং এটাকে পয়জন নাট নামেও ডাকা হয়। তো আসুন আমরা এটা আজকে নাক্স ভূম সম্পর্কে একটু জেনে নিই। ওষুধটি প্রথম প্রুভিং করেন হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারক ডাক্তার স্যামুয়েল হানিম্যান। তো নাক্স ভূমিকা আসলে মানুষ হিসেবে কেমন এবং রোগী হিসেবে আমরা যখন একজন ব্যক্তি হিসেবে নাক্স ভূমিকাকে দেখব, তখন নাক্স ভূমিকাকে আমরা কিভাবে করে পাবো, আমরা কিভাবে জানবো যে এটা নাক্স ভূমিকা। মানসিকভাবে নাক্স ভূমিকা অত্যন্ত বদরাগী, জেদি, গোঁয়ার এবং একরোখা প্রকৃতির। বদমেজাজের পাশাপাশি এরা অত্যন্ত পরিশ্রমী, খুব উচ্চাকাঙ্ক্ষী এবং কিছুটা আত্মকেন্দ্রিক ধরনের। নাজমুনিকার রুগী দেখলেই আপনার মনে হবে যে ভেতর ভেতর একটা সে টান টান উত্তেজনা অনুভব করছে এবং ধনুকের ছিলা যেরকম টান টান হয়ে থাকে, ঠিক সেরকম সে টান টান হয়ে থাকে এবং আপনার কাছে মনে হবে যে সব সময় যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতির জন্য সে প্রস্তুত হয়ে আছে। দিস ইজ নাক্স ভূমিকা। একজন মানুষ আসলে কিভাবে নাক্স ভূমিকায় রূপান্তরিত হয়, আসলে আমরা একটু চিত্র দেখে নিই। ধরুন যে একজন ব্যবসায়ী, যিনি সব সময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন এবং ব্যবসার কারণে তাকে অনেকগুলো কাজ তাকে সামলাতে হয়। তাকে ক্লায়েন্টসদের ম্যানেজ করতে হয়, কর্মচারীদের তদারকি করতে হয়। ব্যবসাতে তো প্রতিদ্বন্দ্বী থাকবেই। সুতরাং ব্যবসাতে প্রতিদ্বন্দ্বীদের সাথে বাজারে টিকে থাকার জন্য পণ্যের গুণগত মান এটা ভালো রাখার দিকে তাকে খেয়াল রাখতে হয়। ব্যবসার লাভ ক্ষতির সম্ভাবনা মাথায় রাখতে হয়, লাভ ক্ষতির একটা হিসাব রাখতে হয়, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বিজনেস ওরিয়েন্টেড একটা মানুষ। স্বাভাবিকভাবে তাকে মানসিক পরিশ্রম বেশি করতে হয়। সকালে অথবা দুপুরে খাবারের কিছু অনিয়ম তো প্রায় থাকেই। অনেক সময় ব্যবসার কাজে অথবা অনেক সময় কাস্টমারদের সাথে তাকে ডিলিংস করার কারণে বাইরে খাওয়া দাওয়া করতে হয়। রাত্রে তাকে অনেক রাত পর্যন্ত সময় দিতে হয়। সেটা হতে পারে মোবাইলে অথবা হতে পারে তার ব্যবসায়িক কারণে। এবং যেহেতু সে উচ্চাকাঙ্ক্ষী, সুতরাং এটা তাকে প্রায় প্রতিনিয়তই করতে হয়। অর্থাৎ এই অনিয়মটাই একটা নিয়মে পরিণত হয়। ক্রমে ক্রমে এই মানুষটা হয়ে ওঠে একটা যান্ত্রিক ধরনের মানুষ। এবং যেহেতু সে উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাকাঙ্ক্ষা তার সবসময় থাকে, সেই সাথে যুক্ত হয় মেজাজ, উগ্র একটা মেজাজ এবং প্রতিযোগী, কম্পিটিটিভ মেন্টালিটির, প্রতিযোগী মানসিকতা। এবার আমরা যদি একজন স্টুডেন্টের কথা ভাবি, যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই কলেজ ছুটে দুপুরে কখনো বাসায় ফিরে, কখনো ফিরে না, কখনো বাসায় খায়, কখনো বন্ধুদের সাথে বাইরে কিছু খাচ্ছে, পুরি খাচ্ছে, সিঙ্গাড়া খাচ্ছে, ভাজা খাচ্ছে, কখনো না খেয়েই থাকছে, কখনো বিকালবেলা টিউশনি করার জন্য সে দৌড় দিচ্ছে, একবারে সন্ধ্যার সময় বাসায় যাচ্ছে, বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে না খেয়ে আবার সে পড়তে বসছে। এর একটা লক্ষ্য থাকে যে আমাকে ভালো কিছু করতে হবে। একটা ব্যবসায়ী যেমন সবসময় লক্ষ্য রাখে যে তাকে ভালো কিছু করতে হবে, তার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা যেমন কাজ করে, একটা স্টুডেন্ট যে নাক্স ভূমিকার দিকে ক্রমেই এগিয়ে যাচ্ছে, নাক্স ভূমিকার রোগীর ক্ষেত্রে, পেশেন্টের ক্ষেত্রে এই একটাই টেন্ডেন্সি থাকে, তাকে ভালো কিছু করতে হবে। এই টেন্ডেন্সি ক্রমান্বয়ে তাকে তো অধ্যাবসায়ী কর্মঠ অবশ্যই, কিন্তু তাকে ক্রমে ক্রমে যান্ত্রিক করে তোলে, বদমেজাজি, খিটখিটে, রুক্ষ মেজাজের করে তোলে। আসলে নাক্স ভূমিকাকে আমরা পাই একজন বদরাগী, রকচটা, ক্রোধী এবং তার পছন্দের বাইরে সে কোনো কিছুই সহ্য করতে পারে না। তার বিরুদ্ধাচরণ সহ্য করতে পারে না, অথবা কারো বশ্যতা স্বীকার করবে, এটা সে একেবারেই পছন্দ করে না। এবং শৈশব কাল থেকেই আমরা দেখতে পাই যে নাক্স ভূমিকার রোগী ঝগড়াটে প্রকৃতির হয়। সে তার বাবা মার বিরুদ্ধাচরণ করে, ভাই বোনদের উপর কর্তৃত্ব ফলাতে চায়,
সহপাঠীদের, স্কুলের সহপাঠীদের মারধর করে, এবং সবতেই তার একটা আই ডোন্ট কেয়ার, এই টাইপের একটা ভাব থাকে। নার্স ভূমিকার রুগীর মধ্যে আমরা ছোটবেলা থেকেই যে বিষয়গুলো দেখতে পাই, এগুলো খুব রিয়ালিস্টিক বিষয়। সেটা হচ্ছে যে নার্স ভূমিকার রুগী ছোট থেকে অত্যন্ত বাস্তববাদী, পরিশ্রমী, অধ্যাবসায়ী, এবং আমরা যদি তার শারীরিক গঠনের দিকে তাকাই তাহলে দেখব সে পাতলা সাতলা, কিন্তু তার শক্ত সামর্থ্য, পেশিবহুল শরীর, শক্ত চোয়াল এবং রাগী ধরনের একটা মুখমণ্ডল, তার তাকানোর ভঙ্গি এবং তীক্ষ্ণ দৃষ্টি। এই তাকানোর ভঙ্গি এবং তীক্ষ্ণ দৃষ্টি দেখে আপনার মনে হবে যে এই যেন ভেতর ভেতর এক ধরনের অস্থিরতা এবং উত্তেজনা আছে, একটা টান টান উত্তেজনা আছে, এবং সবকিছুর জন্য, সব ধরনের প্রতিকূলতার জন্য সে প্রস্তুত আছে। দিস ইজ নার্স ভূমিকা। নার্স ভূমিকা খুব বাস্তববাদী মানুষ এবং সরাসরি কথা বলতে অভ্যস্ত। ইনিয়ে বিনিয়ে কথা বলতে এরা পছন্দ করে, যা বলবে স্ট্রেট কাট। এবং এরা আসলে পলিসি মেকার টাইপের, খুব ধূর্ত, চালাক, আর এরা খুব কর্মঠ, কর্মঠ এবং উদ্যমী, কাজ পাগল প্রকৃতির। এবং মজার বিষয় হচ্ছে যে কাজের মধ্যে থাকলে এরা কিন্তু ভালো থাকে। একটাই সমস্যা, সেটা হচ্ছে যে এরা অধৈর্য, এদের ধৈর্য ক্ষমতা খুব কম। কিন্তু এই ধৈর্য ক্ষমতা কম, এটা আপনি তাকে বাইরে থেকে দেখে বা তার কথাবার্তায় আপনি খুব খুব একটা বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেন তবে দেখবেন যে সে লোকটা ভেতর ভেতর এক ধরনের উত্তেজনা এবং অস্থিরতায় ভুগছে। বাইরে সে সেটাকে প্রকাশ করতে দেবে না, কিন্তু তার আচরণ, ভাবভঙ্গির মধ্যে তার একটা অস্থির ভাব, অধৈর্য ভাব আপনি দেখতে পাবেন। এটা সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। আমি আগেই বলেছি যে এরা খুবই পরিশ্রমী হয়, উচ্চাকাঙ্ক্ষী হয়, এবং এরা খুব বিজনেস ওরিয়েন্টেড, এবং ব্যবসা অথবা কর্মক্ষেত্র যেটাই হোক না কেন, এরা কিন্তু প্রতিদ্বন্দ্বীকে একেবারেই পছন্দ করে না। তার একটাই গোল থাকে যে তাকে ভালো করতে হবে, তাকে সবার চাইতে সেরা হতে হবে, সবার চাইতে ভালো হতে হবে, একটা স্টেজে থাকতে হবে যাতে সে প্রতিষ্ঠিত হতে পারে। এবং এই জন্য সে প্রতিদ্বন্দ্বীকে একেবারেই পছন্দ করে না। আর এই যে তার উদ্যম, তার কাজের প্রতি মনোযোগ, এগুলো কিন্তু নার্স ভূমিকার খুব ভালো গুণ। আপনি যদি কখনো নার্স ভূমিকাকে কোনো কাজের দায়িত্ব দেন তবে আপনি দেখবেন যে এরা এত সুন্দরভাবে তার দায়িত্ব পালন করবে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এবং নার্স ভূমিকাকে কোনো দায়িত্ব দিয়ে আপনি কখনো কোনো টেনশন থাকবে না, আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় নার্স ভূমিকে কাজ দিতে পারেন। কিন্তু শর্ত আছে, একটাই শর্ত, সেটা হচ্ছে যে তার কাজের বিষয়ে কোনো ধরনের খবরদারি করা যাবে না। নার্স ভূম কারো কর্তৃত্ব, কারো খবরদারি, এগুলো নার্স ভূম একেবারেই মেনে নেয় না। সে সবসময় সে তার দায়িত্ব সুন্দরভাবে পালন করবে, কিন্তু শর্ত হচ্ছে যে তাকে কোনো ধরনের এই হুকুম, হম্বিতম্বি অথবা দিক নির্দেশনা দেওয়া, এগুলো নার্স ভূম একেবারেই পছন্দ করে না। তাকে তার মতো কাজ করার সুযোগ দিতে হবে। তাকে আপনি তার মতন করে কাজ করার সুযোগ দেন, সে আপনাকে চমৎকার একটা কাজ উপহার দিবে। কিন্তু যদি তার কাজে অন্য কেউ নাক গলাতে আসে তাহলে এখানে ঝামেলা। এমনকি অনেক সময় আপনি কাজ দিয়েছেন, আপনি সেই কাজটার যদি তদারকি করতে যান, নার্স ভূম মানসিকভাবে খুব মানে বিরক্ত বোধ করবে, সেটা একেবারেই পছন্দ করবে না। নার্স ভূমকে আমরা যে পাই যে খুব দায়িত্বশীল এবং হাইপার সেন্সিটিভ,
খুব সংবেদনশীল, বিশেষ করে সে তার নিজের বিষয়ে খুব সংবেদনশীল। নিজের বিষয়ে আমি আগেই বলেছি যে নাক্সভোম খুব আত্মকেন্দ্রিক ধরনের মানুষ। যেহেতু সে আত্মকেন্দ্রিক ধরনের মানুষ, সে দায়িত্ব সচেতন, কর্তব্য পরায়ণ, অত্যন্ত কর্মঠ পরিশ্রমী, কিন্তু সেই সাথে তার মধ্যে আত্মকেন্দ্রিকতা আছে এবং আত্মসংবেদনশীলতা। তাকে নিয়ে কেউ যদি একটু তুচ্ছ তাচ্ছিল্য কথা বলে, সে সেটা মাথায় রাখে, মনে রাখে, সে সেটা ভোলে না কখনো। আর নাক্স ভূমিকাকে আমরা যেটা পাই যে সে সব কাজের তদারকি করতে চায়। একজন নাক্সভোমের ব্যক্তি, সে যদি কাউকে কাজ ভাগ করে দেয়, কাজ ভাগ করে দেওয়ার পর সে শান্ত হয়ে বসে থাকবে না, সবার কাজের খোঁজ নিয়ে বেড়াবে এবং সবাইকে সে বলবে যে তুমি এটা না এভাবে করো, এভাবে না ওভাবে করো। অর্থাৎ সে নিজে স্বাধীনভাবে কাজ করতে চায় বটে, কিন্তু অন্যজনকে স্বাধীনভাবে যে কাজ করার যে সুযোগ দিবে, সেটা সাধারণত নাক্স ভূমিকা দেয় না। নাক্স ভূমিকাতে আমরা আরো বেশ কিছু লক্ষণ পাই। সেটা হচ্ছে যে সব বিষয়ে মাতব্বরি করে, সব বিষয়ে সে কর্তৃত্ব করে, নেতৃত্ব করে এবং মাতব্বরি করার একটা টেন্ডেন্সি তার মধ্যে থাকে। নাক্স ভূমিকা প্রচন্ড খুঁতখুঁতে স্বভাবের এবং কৃপণ, খুঁতখুঁতে স্বভাবের এবং কৃপণ। এখন এমন যদি হয় যে একজন মানুষ খুব খুঁতখুঁতে স্বভাবের এবং কৃপণ, তাহলে কিছু ঝামেলা আসে। এখন খুঁতখুঁতে স্বভাবের কিরকম, যে নাক্স ভূমিকার রোগী তার জিনিসপত্র সবসময় গোছালো এবং একেবারে পরিপাটি, এই পরিপাটি অবস্থাতে চাই। তার ড্রয়ার, তার টেবিল, তার আলমিরা, তার বুক সেলফ একদম নিখুঁত, নিপাট এবং পরিপাটি ভাবে সাজানো গোছানো। আপনি কখনো দেখবেন না যে নাক্স ভূমিকা অগোছালো ভাবে আছে। নাক্স ভূমিকা সব সময়ের জন্যই একটা সুপরিকল্পিত, একটা খুব সুন্দর সাজানো গোছানো একটা লাইফস্টাইল নাক্স ভূমিকা। ধরুন যে অর্থাৎ নাক্স ভূমিকা কোথাও বেড়াতে যাচ্ছে বা বেড়াতে গেল, সেক্ষেত্রে সে যে তার ব্যাগটা এমন সুন্দর করে গোছাবে, গন্তব্যে পৌঁছে ব্যাগ খুলেই যেন প্রথমেই সে তার প্রয়োজনীয় জিনিসগুলো একদম হাতের কাছে পায় এবং থাকে সে সাজিয়ে রাখবে। প্রথমে লুঙ্গি গামছা, তারপরে গেঞ্জি, তারপরে শার্ট প্যান্ট, একদিকে থাকবে চপ্পল, একদিকে পানির পট, এমন গোছানো এবং পরিপাটি মনে হবে যে সে আগে থেকেই খুব সুন্দরভাবে পরিকল্পনা করে রেখেছে যে কোথায়, কখন, কিভাবে সে তার গন্তব্যে পৌঁছাবে, কখন কিভাবে সে তার ব্যাগটা খুলবে এবং ব্যাগটা খোলার পর সে কিভাবে করে সে তার মানে কর্ম জীবন শুরু করবে। একদম নিখুঁত, নিপাট। এই যে খুঁতখুঁতে স্বভাব, এই খুঁতখুঁতে স্বভাবের সাথে আরো কিছু বিষয় যুক্ত হয়। তার বিছানা, তার বালিশ, এগুলো একদম ভাঁজহীন, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা আর্সেনিকাম অ্যালবামে ওটা পাই। তার থালা, গ্লাস, বাসায় একটা গেস্ট আসলো, নাক্স ভূমিকার রুগীর হয়তো চপ্পলটা পায়ে দিল, অথবা হয়তো গামছাটা একটু ব্যবহার করলো, অথবা নাক্স ভূমিকার গ্লাসে এক গ্লাস পানি খেল। এটা নাক্স ভূমিকা ব্যক্তি কোনোভাবেই মেনে নিতে পারবে না এবং এটা তার কাছে খুব অস্বস্তিকর, খুব বিরক্তিকর এবং খুব বিব্রতকর মনে হবে। সে নিজেও এটা কখনো করে না। কোথাও যদি সে যায়, সে তার ব্যক্তিগত জিনিসগুলো সবসময় সে সাথে রাখবে। অন্যের গামছা নিয়ে টানাটানি করা, এটা তার কাছে যেমন বিরক্তিকর, তার গামছা নিয়ে কেউ টানাটানি করবে, এটাও তার কাছে খুব খুব বাজে একটা ব্যাপার। এটা নাক্স ভূমিকা এই বিষয়ে খুব খুঁতখুঁতে। আমরা আর্সেনিক সহ আরো অনেকগুলো ওষুধে আমরা
এই লক্ষণগুলো পাই, সেগুলোর কম্পারেটিভ স্টাডিতে আমরা যাব। এই যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুঁতখুঁতে স্বভাব, তার সাথে যুক্ত হয় কৃপণতা। এখন আপনারা ভাবেন যে একজন খুঁতখুঁতে মানুষ এবং সেই সাথে সে কৃপণ, সে বাজারে গেলে কি হতে পারে। অর্থাৎ নার্স ভূমিকা যদি বাজারে যায়, তো সে সবচাইতে বেছে বেছে সেরা জিনিসগুলো কেনার চেষ্টা করবে, যেহেতু সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুঁতখুঁতে স্বভাবের। কিন্তু আবার সে প্রচুর দাম দর করবে, প্রচুর দাম কষাকষি করবে, দর কষাকষি, তারপর সে জিনিসটা কিনবে, কিন্তু আগে অনেক দর কষাকষি করে কিনবে। আর কনফিডেন্ট লেভেল, নার্স ভূমিকার কনফিডেন্ট লেভেল খুব হাই। এরা সহজে হাল ছাড়ার পাত্র না। এরা কোনো কাজ করবে, কাজ করতে করতে মাঝ পথে ছেড়ে দিবে। এই টাইপের নার্সভোম আমরা আসলে খুব কম পাই, কদাচিৎ। নার্সভোম কোনো কাজের পিছনে লাগলে একদম কনফিডেন্টলি লাগবে, শুরু থেকে লাগবে, এবং খুব আন্তরিকতার সাথে শুরু করবে, থেমে থাকবে না। কাজটা শেষ হওয়া না হওয়া পর্যন্ত সে ওই কাজ থেকে বিরতি নিবে না। আমরা অনেক ওষুধের ক্যারেক্টারে পাই যে সে এক কাজ থেকে আরেক কাজ, আরেক কাজ থেকে আরেক কাজ, আরেক কাজ থেকে আরেক কাজ, একটা কাজে কিছুদিন কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না। আমরা অনেকগুলো ওষুধের পাই, কিন্তু নার্স ভূমিকা এই টাইপের না। নার্স ভূমিকা যখন একটা কাজ শুরু করে, সেটাকে সে সুচারুরূপে সম্পূর্ণভাবে কমপ্লিট করার পর, সম্পূর্ণ পরিসমাপ্তি টানার পর সে তার কাজটা খুব স্মার্ট, সাহসী এবং প্রতিবাদী ধরনের। নার্সভোমের চিরাচরিত একটা বৈশিষ্ট্য। নার্সভোম রোগী যখন হাঁটা চলা ফেরা, তার কথা বলা, চাল চলন, এক ধরনের দৃঢ়তা, এক ধরনের রুক্ষতা, এক ধরনের অনমনীয়তা থাকবে। এবং এরা নার্সভোমের রোগী হুট করে ঝগড়া লিপ্ত হয়, হঠাৎ করে রেগে যাবে, রাগলে চিৎকার করতে থাকবে, গালাগালিজ করবে, এবং আশেপাশে কে আছে এটা সে মাথাতে রাখবে না। যদি তার বিরুদ্ধাচরণ কেউ করে, তবে মারাত্মক রং খেপে যাবে। আর যদি এমন হয় যে শান্তভাবে তাকে পরিস্থিতি বুঝিয়ে বলা হলো, তবে সে সেটাকে মেনে নেবে। নার্সভোমের রোগী খুব স্পষ্টবাদী এবং মুখের উপরে একদম স্ট্রেট কাট কথা বলে দিবে। সে একটা কথা বলতে, কখনো স্পষ্টভাবে কথা বলতে সে কখনোই দ্বিধাবোধ করে না, এবং তাতে কে কি মনে করলো এটাতে নার্সভোমের কিছু যায় আসে না। নার্সভোম এটার কোনো তোয়াক্কা করে না। এমন হতে পারে যে কথাটা, এই যে অনেকগুলো মানুষের সামনে একটা কথা সে বলে ফেললো হুট করে, এই কথাটা সে পার্সোনালি বলতে পারতো, এটাতে একটা ওই মানুষটাও অপদস্থ হতো না অন্যের সামনে, আর একটা খারাপ পরিস্থিতি সৃষ্টিও হতো না, পরিস্থিতি ভালো থাকতো। কিন্তু এত কিছু বিচার বিশ্লেষণ নার্সভোম করে না। নার্সভোম হুট করে রেগে যায়, হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, হুট করে সেটা করে ফেলে, হুট করে বলে ফেলে। এই দিক থেকে নার্সভোম একটু অসামাজিক ধরনের। আপনারা যাকে দেখছেন, ইনি সেই বিশ্ব নন্দিত এবং বিশ্ব নন্দিত উভয়। আপনারা চেনেন অ্যাডলফ হিটলার, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পথিকৃৎ। এবং আপনারা যদি অ্যাডলফ হিটলারের জীবনী পড়েন, তাহলে দেখবেন যে খুব শৈশবে সে তার জীবনের যুদ্ধের সময়গুলো পার করে আসছে। যুদ্ধ বলতে জীবন যুদ্ধের। এবং 18 বছর বয়সে সে তার বাবা মা দুজনকে হারিয়ে সে সেনাবাহিনীতে যোগদান করে। যদিও প্রথমে সে সেনাবাহিনীতে সুযোগ পায়নি, ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছে। সে একের পর এক যুদ্ধে অংশগ্রহণ করেছে। আর শৈশব থেকে সে ছিল খুব ঝগড়াটে, মারপিট করতে পছন্দ করতো, একটুতেই রেগে যেত, উগ্র উগ্র ধরনের। এবং এই লোকটার আচার আচরণ, চেহারা, এগুলো ইন্ডিকেট করে যে দিস ইজ নার্স।
du meine Arbeit für richtig hältst, ob du glaubst, dass ich fleißig gewesen bin, dass ich gearbeitet habe, dass ich mich in diesen Jahren für dich eingesetzt habe, dass ich anständig meine Zeit verwendet habe im Dienste meines Volkes. Gib du jetzt deine Stimme ab. Wenn ja, dann tritt für mich ein, so wie ich für dich eingetreten bin. উগ্রতা এবং উত্তেজনা এটা নিয়ে কিছু বলা উচিত। এরা আমরা আগেই বলেছি যে এদের মানসিক উগ্রতা প্রচন্ড। সেই সাথে এদের উগ্রতার ধরনটা, এরা উগ্র পোশাক পরতে খুব পছন্দ করে, উগ্র খাদ্য খুব পছন্দ করে, ঝাল মশলা, এই রোস্ট, কাবাব ইত্যাদি ইত্যাদি। এবং এই কারণে তাদেরকে অনেক মাসুল দিতে হয় পরবর্তী সময়ে। মাদক পছন্দ করে, উগ্র মাদক, যদিও মাদক সেবনে তার সমস্যাগুলো বৃদ্ধি পায়, কিন্তু পছন্দ করে। এই যে উগ্র জিনিসগুলো, এটা যেন আমরা মাথায় রাখি। উগ্র গান বাজনা পছন্দ করে, এই যে উগ্র যৌনতা পছন্দ করে, আগ্নেয়াস্ত্র এগুলো পছন্দ করে। যদি তারা কোনো মুভি দেখে তো দেখবেন যে তারা খুব অ্যাকশন ধরনের মুভি, মারপিট মুভি এবং রেসলিং টাইপের গেমগুলো পছন্দ করছে। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এরা মাছ শিকার করতে পছন্দ করে। মাছ শিকার করতে পছন্দ করে একজন ইমপেশেন্ট মানুষ, খুব অধৈর্য প্রকৃতির একজন মানুষ। মাছ শিকার তো অনেক ধৈর্যের কাজ, নিঃসন্দেহে মাছ শিকার অত্যন্ত ধৈর্যের কাজ। মাছ শিকার করা এটা মনে হয় যে কেমন একটা মেলে না, কিন্তু আসলে তা না। বিষয়টা হচ্ছে যে মাছ শিকার পছন্দ করা এটা অনেক ধৈর্যের এবং সেই সাথে এটা অনেক চ্যালেঞ্জিং এর। অর্থাৎ নাক্স ভূমিকার সবসময় চ্যালেঞ্জিং কাজগুলো এবং টান উত্তেজনার কাজগুলো, জিনিসগুলো, সেগুলো সে পছন্দ করে। এই জন্য আমরা দেখতে পাই যে শুধু রেসলিং টাইপের না, যে সমস্ত গেমগুলো আছে, যেমন ক্রিকেট অনেকক্ষণ ধরে খেলা হয়, কিন্তু ক্রিকেট খেলাটার মধ্যে একটা উত্তেজনা থাকে, একটা টেনশন থাকে। এটা নাক্স ভূমিকার একটা প্রচলিত একটা লক্ষণ, যে আমরা জানি যে নাক্স ভূমিকা মাছ শিকার করতে পছন্দ করে। আমি আগেই বলেছি যে বিরুদ্ধাচরণ একেবারেই পছন্দ করে না এবং কখনো কখনো প্রচন্ড রাগে তার আত্মহত্যার ইচ্ছা জাগে, যদিও আত্মহত্যা করতে সে আসলে ভয় পায়। আর আরেকটা লক্ষণ, সেটা হচ্ছে রাগের পরে যদি জন্ডিস হয় সেক্ষেত্রেও কিন্তু নাক্সভোম ভালো একটা ওষুধ, কারণ নাক্সভোম গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্ট এবং যে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে ডাইজেস্টিভ গ্ল্যান্ড গুলো আছে, হেপাটোবিলিয়ারি সিস্টেম, এগুলোর উপরে কিন্তু নাক্সভোমটা খুব ভালো কাজ করে। কিন্তু লক্ষণ থাকতে হবে। নাক্সভোম কথায় কথায় ঝগড়ায় লিপ্ত হয় এবং এটা আমরা শৈশব থেকেই আমরা এটা পাই। কথায় কথায় ক্ষিপ্ত হয়ে ওঠে, মুখের ভাষায় অশ্লীল ভাবে ভাষায় গালি দেয়, যা ইচ্ছা তাই বলে ফেলে এবং এদের মধ্যে একটা অহংকার বোধ কাজ করে সবসময়, যে আমি সবার থেকে ভালো, আমি সেরা। আর এই অহংবোধের কারণে সে অনেক সময় অন্যজনকে ছোট দেখে, অর্থাৎ নিচু চোখে দেখে, চর্মচক্ষে না। আমরা লাইকোপোডিয়ামে যেমন পাই যে, বা প্ল্যাটিনাম মেটালিকামে যেমন পাই যে আসলে ছোট দেখে, কিন্তু আসলে চর্মচক্ষে সেটা দেখে না, অন্য মানুষকে হেয় প্রতিপন্ন করে নাক্স ভূমিকা। এবং এরা যখন তর্ক করে, যদি অযৌক্তিক তর্ক হয় তো তর্ক এমন ভাবে এরা করে যে এদেরকে তর্কে হারিয়ে দেওয়া খুব কঠিন। এরা একের পর এক যুক্তি স্থাপন করতেই থাকবে এবং যখন এরা তর্কে পারবে না তখন চিৎকার চেঁচামেচি করবে, রেগে যাবে এবং একটা বাজে পরিস্থিতির সৃষ্টি করবে। দিস ইজ নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা প্রায় পেটের সমস্যায় ভোগে, যেটা আমরা বলেছিলাম। আহারের 1 ঘন্টা পর পেটে খুব ভারবোধ অনুভব করে এবং কাপড় ঢিলা করতে বাধ্য হয়। এই লক্ষণটা আরো অনেক ঔষধে আছে, যে খাওয়ার পরে কাপড় ঢিল করে। এটা নাক্সভোমেও আছে, এটা যেন আমরা না ভুলি।
আর আরেকটা খুব ইম্পর্টেন্ট লক্ষণ যে সেটা হচ্ছে আহারের পর সে 2-3 ঘন্টা মানসিক কোনো পরিশ্রম করতে পারে না, মানসিক কোনো কাজ করতে পারে না। এটা আমরা প্রায় সময় অনেক মানুষের ক্ষেত্রে দেখি যে দুপুরে খাবারের পর রোগীটা বলবে এবং ব্যক্তিটা বলবে, নার্স ব্যক্তি বলবে, আমি খাবার পরে পরেই বিছানায় যাব, আমার খাবার পর আমাকে শুতেই হবে। অর্থাৎ তার কিছু রেস্ট দরকার, এবং সেটা শুধু ফিজিক্যাল রেস্ট নয়, মেন্টাল রেস্টও, মানসিক একটা ইয়েও দরকার, বিশ্রামও তার দরকার। এটা আহারের 2-3 ঘন্টা পর আমরা সকালে দেখতে পাই না, আমরা এটা পাই দুপুর এবং রাত্রে, এটা নার্ভের পেশেন্টের মধ্যে পাই। আর একটা খুব ইম্পর্টেন্ট লক্ষণ যে সব সময় বমি বমি ভাব, সবসময় বমি বমি ভাবের চাইতেও যে লক্ষণটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে নার্ভের রোগীর কাছে মনে হয় যে একটু বমি যদি হতো তাহলে বোধহয় একটু ভালো বোধ করতাম। অর্থাৎ রোগীর নিজেই আপনাকে বলবে যে আমি যদি একটু বমি করতে পারতাম তাহলে হয়তো আমি একটু ভালো বোধ করতাম। দিস ইজ নার্ভ ভূমিকা। আর নার্ভ ভূমিকা রোগী খুব কোষ্ঠকাঠিন্য প্রবণ, সেই সাথে নিষ্ফল মলবেগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলো এবং যেগুলোকে আমাদের মনে রাখতেই হবে সেগুলো হচ্ছে যে প্রচন্ড কোষ্ঠকাঠিন্য, সেই সাথে নিষ্ফল মলবেগ, অর্থাৎ মলবেগ আসবে, রোগী ওয়াশরুম যাবে, কিন্তু দেখা গেল যে তার সামান্য একটু বায়ু নিঃসরণ হলো, বায়ু নিঃসরণ হওয়ার পর তাকে ঘুরে আসতে হলো, তার মলত্যাগ সম্পূর্ণ হলো না। এটা নার্ভ খুব ইম্পর্টেন্ট একটা লক্ষণ। আরেকটা লক্ষণ যে সন্তান প্রসবকালে, প্রসবের সময়, প্রসব বেদনার সাথে সাথে রোগীর সব সময় বারবার মলবেগ বা মূত্রবেগ অনুভব করে, এটা নার্ভ খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। মাজা ব্যথার ক্ষেত্রে একটা লক্ষণ যেন আমরা কখনোই না ভুলি, সেটা হচ্ছে যে নার্ভের রোগী শোয়া অবস্থায়, অর্থাৎ মাজা ব্যথায় আক্রান্ত নার্ভের রোগী শোয়া অবস্থায় সরাসরি একদিকে কাত হতে পারে না, তাকে প্রথমে উঠে বসতে হয়, বসার পর তখন একদিকে কাত হতে হয়। এটা খুব চমৎকার একটা লক্ষণ এবং এটা নার্ভের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। নার্ভ ভীষণ শীতকাতর রোগী এবং সে একেবারেই বাতাস সহ্য করতে পারে না, ঠান্ডায় কুঁকড়ে যায়, কষ্ট পায় এবং সবসময় আচ্ছাদন চায়, অনাবৃত হলে পরেই সে খারাপ বোধ করে। কিন্তু এই লক্ষণগুলোর সাথে মানসিক লক্ষণগুলো যেন থাকে, এইদিকে বিশেষভাবে আপনাদেরকে নজর দিতে হবে। নার্ভম রোগী তৈলাক্ত ভাজা পোড়া খাবার খেলে বিভিন্ন সময় পেটের গোলযোগে ভোগে। আমার বাবা এক সময় আমাকে বলেছিলেন যে যদি মাংস খেয়ে যদি পেটের গোলযোগ দেখো তাহলে নার্ভম চিন্তা করবে, আর যদি পোলাও খেয়ে পেটের গোলযোগ হয় তাহলে পালসিটলার কথা ভাববা। তা আমি বলেছিলাম যে আব্বা, যখন কোনো অনুষ্ঠানে মানুষ যায় তখন তো পোলাও এবং মাংস একই সাথে খাই, এখন আমরা কিভাবে এটা বুঝবো যে এই লোকটা পোলাও খেয়ে এর সমস্যা হলো না মাংস খেয়ে সমস্যা হলো? আমার আব্বা আমাকেই প্রশ্নটা করেছিলেন যে তুমি বলো দেখি। আমি আসলে পারিনি। তো আমার আব্বা এটার উত্তর দিয়েছিলেন। আমি পরে অনেক ছাত্রছাত্রীদেরকে এই গল্পটা বলেছি। সেটা আমার আব্বা বলেছিলেন যে দেখো, যদি নার্ভম হচ্ছে ছেলেদের জন্য বেশি ব্যবহার হয়, পালসিটলা মেয়েদের জন্য বেশি ব্যবহার হয়। আসলে নার্ভমিকা ছেলেদের জন্যই বেশি ব্যবহার হয়, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে নার্ভমিকা শুধুমাত্র ছেলেদের জন্য ব্যবহার হয়। হেডি স্ট্রং বা মাথা মোটা গোয়াড় মেয়েদের নিম্ফোম্যানিয়া বা কামুনমাদের ক্ষেত্রেও কিন্তু নার্ভম খুব চমৎকার একটা ওষুধ। আর নার্ভম মেয়েদের জন্য ভালো একটা ওষুধ যদি মানসিক লক্ষণ মেলে। আমি মানসিক লক্ষণের উপর বেশি গুরুত্ব দিয়ে আপনাদের সামনে ম্যাট্রিয়া মেডিকাটা উপস্থাপন করলাম, এবং এভাবেই করেই আমি মানসিক লক্ষণের উপর ভিত্তি করেই ম্যাট্রিয়া মেডিকা গুলো আপনাদের সামনে আগামীতে দিতে থাকবো, এবং কমন আনকমন বিভিন্ন ধরনের ম্যাট্রিয়া মেডিকা আমি তৈরি করতে থাকবো আপনাদের জন্য এবং হোমিওপ্যাথির জন্য। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক 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 ধন্যবাদ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।